সো এই ধরনের ছোটো ছোটো অনেক ভুল থেকে থাকে আমাদের প্রিপারেশনের টাইমে, যেটা কেউ ধরিয়ে দেয় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দেওয়া হয় এবং সেখানে তোমাদের বলা হয় তোমাদের গোপন কৌশল বলে কোনো কিছু হয় না। সো খবরদার এই ভুলটা করো না যে সেম জিনিসটি তোমরা বারবার একই জিনিসকে রিপিটেটিভ হতে পড়ে যাও না। কী করে তুমি টাইম ম্যানেজমেন্ট করে প্রত্যেকটা সাবজেক্টে পড়বে, এই পুরোপুরি জিনিসগুলো চলে আসে কি একটা স্মার্ট প্ল্যানিংয়ের মধ্যে। তোমরা যদি এই 5টা গোল্ডেন রুল ফলো করতে পারো তাহলে তোমাদের এই 4 থেকে 5 মাস যথেষ্ট হবে সিলেবাস শেষ করে এক্সাম ক্র্যাক করার। এবার আছে এক্সাম ডেট নিয়ে, তোমাদের এক্সাম কবে হতে পারে না হতে পারে। যা এক্সামের নোটিফিকেশন বেরিয়েছিল আশা করি তোমরা সকলেই ফর্ম ফিল আপ করে নিয়েছো। যদি না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে নিও, কারণ তোমাদের ফর্ম ফিল আপ অলমোস্ট শেষের দিকে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কী করে তোমরা কলকাতা পুলিশ ক্র্যাক করবে, আর সেই জন্য আমি 5টা গোল্ডেন রুলের কথা বলবো। সো ভিডিওটা আজকে কমপ্লিট দেখবে, দরকার পড়লে 2x দেখো, বাট ভিডিওটা আজকে কমপ্লিট দেখো। সো আজকের এই 5টা গোল্ডেন রুল শুধুমাত্র কলকাতা পুলিশ কনস্টেবলই না, WBPSI এর জন্য যথেষ্ট হারে প্রযোজ্য হবে। সো যারা এই 5টা গোল্ডেন রুল ফলো করতে পারবে তারা কলকাতা পুলিশ কনস্টেবলই না, তাহলে WBPSIটাও ক্র্যাক করে যাবে। বাট শর্ত হলো একটাই, তোমাদের এই গোল্ডেন রুলগুলো প্রপার ওয়েতে যেভাবে আমি বলছি সেভাবে ফলো করতে হবে। সো আজকের ভিডিওতে আমি এই 5টা গোল্ডেন রুল নিয়ে আলোচনা করবো এবং কবে তোমাদের এক্সাম হতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা কোষ। তো আজকের আমাদের ফার্স্ট গোল্ডেন রুল হচ্ছে স্মার্ট প্ল্যানিং। দেখো, যে কোনো এক্সামের প্রিপারেশন শুরু করতে গেলে সেই এক্সাম ওরিয়েন্টেড তোমাদের একটা স্মার্ট প্ল্যানিং করতে হবে। যে কলকাতা পুলিশ দেবে সে কলকাতা পুলিশের জন্য একটা স্মার্ট প্ল্যানিং বানাবে, যে এসআই দেবে সে এসআইয়ের জন্য প্ল্যানিং বানাবে, যে WBP কনস্টেবল দেবে সে কনস্টেবলের জন্য একটা প্ল্যানিং বানাবে। বাট একটা এক্সাম ক্র্যাক করতে হলে একটা প্রপার একটা স্মার্ট প্ল্যানিং দরকার পড়ে। এবার স্মার্ট প্ল্যানিং আমি কেনই বলছি, কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট এমন একটা প্ল্যানিং ফলো করে থাকে যেইগুলো তারা হয়তো প্রথম দুদিন ফলো করতে পারে, তারপরে হয়তো আর সেইগুলো তারা আর ফলো করতে পারে না, যে কারণে তাদের প্ল্যানিংটা বারবার পরিবর্তন হতে থাকে এবং তারা একটা প্ল্যানে স্টিক থাকতে পারে না। যখনই তুমি একটা কোনো এক্সাম টার্গেট করছো তখনই তুমি দেখো সে এক্সামে কত নাম্বার আসছে এবং কোন সাবজেক্ট থেকে কত কত নাম্বার আসছে, এবং সেটার উপর ভিত্তি করে তোমরা একটা টার্গেটেড মার্কস সেট করো এবং সেই মার্কসটাকে তোমরা পার সাবজেক্ট ওয়াইজ ভাগ করে নাও। কারণ তোমাদের কী করতে হবে, এখানে প্রত্যেকের স্ট্রেংথ আলাদা হয়, প্রত্যেকের উইকনেস আলাদা হয় এবং তোমাকে সেটা নিজে থেকেই বুঝতে হবে যে তুমি কোন সাবজেক্ট থেকে ম্যাক্সিমাম নাম্বার টেনে নিয়ে আসতে পারবে আর কোন সাবজেক্টে তোমাকে উইক রয়েছে এবং সেটাকে তোমাকে একটু অ্যাভারেজ পজিশনে নিয়ে যেতে হবে। এই জন্য দরকার পড়ে একটা স্মার্ট প্ল্যানিং, এবং এই জিনিসটাকে সঠিক ওয়েতে কী করে তুমি টাইম ম্যানেজমেন্ট করে প্রত্যেকটা সাবজেক্টে পড়বে, এই পুরোপুরি জিনিসগুলো চলে আসে কি একটা স্মার্ট প্ল্যানিংয়ের মধ্যে। যদি তোমাদের স্মার্ট প্ল্যানিং রিলেটেড এবং টাইম টেবিল কী করে তোমরা বানাবে সেই রিলেটেড যদি তোমাদের ভিডিও দরকার পড়ে তাহলে ডেফিনেটলি আমাকে বলো, আমি তোমাদের সেটা নিয়ে ভিডিও দিয়ে দেবো। যদি আমি কমেন্টে দেখতে পাই যে তোমাদের এই স্মার্ট প্ল্যানিং রিলেটেড কী করে তোমরা টাইম টেবিল ম্যানেজ করবে সেটা রিলেটেড তোমরা একটা ভিডিও চেয়েছো, তবেই আমি গিয়ে সেই ভিডিওটা বানাবো। আদারওয়াইজ যদি ডিমান্ড না থাকে তাহলে আমি ভিডিও বানাবো না। সো আমাদের ফার্স্ট গোল্ডেন রুল হচ্ছে স্মার্ট প্ল্যানিং এবং সেকেন্ড গোল্ডেন রুল হচ্ছে সিলেবাস। দেখো, সিলেবাস হচ্ছে সব থেকে বেশি জরুরি একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। যখনই তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে অ্যাটলিস্ট 80% সিলেবাস কভার করবে তখনই তুমি দেখবে যে তুমি কম্পিটিশনের মধ্যে চলে এসেছো। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, যে পুরো সিলেবাসটা তারা ঠিকঠাক মতো করে কভার করতে পারে না, তারা একটা জিনিসই বারবার করে রিপিটেটিভ হতে পড়ে যায়। অলওয়েজ তাদের মাইন্ডে এটা চলে যে তারা যেই জিনিসটা পড়ছে সেখান থেকে কোনো না কোনো জিনিস ছুটে যাচ্ছে এবং সে সেই জিনিসটার ম্যাক্সিমামটা কভার করতে গিয়ে বারবার সেই জিনিসটাকে রিপিটেটিভ হতে পড়ে যায়। এতে তাদের কী হয় যে একটা টপিক হয়তো তাদের খুব স্ট্রং হয়ে যায়, বাট ম্যাক্সিমাম সিলেবাসটা তার বাকি থেকে যায়, যে কারণে বেশিরভাগ স্টুডেন্ট কি 40 থেকে 50% সিলেবাস কভার করতে পারে এক্সামের আগে অবধি। সো খবরদার এই ভুলটা করো না যে সেম জিনিস নিয়ে তোমরা বারবার একই জিনিসকে রিপিটেটিভ হতে পড়ে যাও না। প্রথম থেকে কী করো, সিলেবাসটাকে একটা প্রপার ওয়েতে শেষ করো। যখনই তুমি সিলেবাসটা শেষ করতে যাবে তখনই তুমি কি দেখবে যে পুরোপুরি তোমাদের হয়তো সিলেবাসটা শেষ হলো না, কিছু না কিছু হয়তো বাকি থেকেই যায়। সেদিক থেকে আমি তোমাদের বলছি, যদি তোমাদের 80% সিলেবাসও অ্যাটলিস্ট যদি কভার হয়ে থাকে, 80 to 85%, 90% যদি তোমরা সিলেবাস ম্যাক্সিমাম কভার করে ফেলো, তখন তুমি কী করছো, কম্পিটিশনের মধ্যে চলে আসছো। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজটাই করতে পারে না। সো এই ধরনের ছোটো ছোটো অনেক ভুল থেকে থাকে আমাদের প্রিপারেশনের টাইমে, যেটা কেউ ধরিয়ে দেয় না। আর প্রিপারেশনের সময় একটা স্টুডেন্টকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়, মানে কোন জিনিসটাকে সে কীভাবে পড়বে, কীভাবে পড়লে সে বেটার ওয়েতে বেটার রেজাল্ট করতে পারবে, ম্যাক্সিমাম মার্কস ক্যারি করতে পারবে। সে হয়তো বারবার এক্সাম দিচ্ছে, বাট পয়েন্ট সামথিংয়ের জন্য বা 1 নম্বরের জন্য 2 নম্বরের জন্য সে হয়তো এক্সামটাকে কোয়ালিফাই করতে পারছে না। কেন এই জিনিসগুলো হচ্ছে, কোথায় কোথায় সে ইমপ্রুভমেন্ট করতে পারবে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি বিভিন্ন টাইমে মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি। কারণ পড়াশোনা করার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোকে তোমাকে জানতে হবে, আর এই জিনিসগুলো আসে এক্সপিরিয়েন্সের থ্রু, যেটা তোমাকে একটা টিচার বা একটা গাইড তোমাকে এই জিনিসগুলো বলে দিতে পারবে। তুমি যদি নিজে এই জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করতে যাও তখন গিয়ে তুমি দেখতে পাবে যে তোমার অনেকটা সময় হয়তো চলে যাচ্ছে, তারপরে গিয়ে তুমি আলটিমেটলি বুঝতে পারছো যে কীভাবে তোমাকে এক্সাম ক্র্যাক করতে হবে, যার জন্য হয়তো অনেকটাই বেশি দেরি হয়ে যায়। যে কারণে আমি বিভিন্ন সাবজেক্টের মাঝে মাঝে স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে থাকি যে কোন সাবজেক্টকে কীভাবে পড়ে তোমরা ম্যাক্সিমাম নাম্বার তুলে নিয়ে আসতে পারবে এবং কোন সাবজেক্টকে কীভাবে তোমাদের পড়া উচিত। এর আগে আমি অলরেডি 2টো ভিডিও দিয়েছি কীভাবে তোমাদের ম্যাথ পড়তে হবে এবং কীভাবে তোমাদের রিজনিং পড়তে হবে, এবং আগামী দিনেও আমি কীভাবে তোমাদের ইংলিশ তৈরি করবে, কীভাবে তোমাদের জিকে পড়তে হবে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি ভিডিও দিতে থাকবো। সো সেকেন্ড রুল কী হচ্ছে, তোমাদের সিলেবাসটা প্রপার ওয়েতে শেষ করতে হবে। এবং থার্ড গোল্ডেন রুল হচ্ছে রিভিশন। ম্যাক্সিমাম স্টুডেন্টের সিলেবাস শেষ করতে গিয়ে একটা সমস্যা হয় যে প্রথমে তারা একটা জিনিস পড়ছে, বাট কিছুদিন পর গিয়ে সে নতুন জিনিস যখন যেটা পড়েছে সে নতুন জিনিসটা তার মনে আছে, বাট সে পুরনো জিনিসটা অলরেডি ভুলে গেছে। আর এই সমস্যাটা সমস্ত স্টুডেন্টের হয়, এতে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, হচ্ছে না, তার জন্য তোমাকে কী করতে হবে, রিভিশন করতে হবে প্রপার ওয়েতে। আর বিভিন্ন জায়গাতে যে ধরনের রিভিশন স্ট্র্যাটেজি দেওয়া হয় সেই জিনিসটা আমি ম্যাক্সিমাম টাইম দেখেছি যে এতটাই টাফ করে দেওয়া হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলোই করতে পারবে না, ট্র্যাক করতে পারবে না যে তারা কোন জিনিসটাকে কীরকমভাবে রিভিশন করবে না করবে। বেশিরভাগ ক্ষেত্রে সেটা পসিবল হয়ে ওঠে না। সো প্রপার ওয়েতে কীভাবে
কি রিভিশন করতে হবে না করতে হবে সেটা নিয়ে আমি যদি ভিডিও দিই তাহলে সেটা রিলেটেড একটা আলাদা বড় একটা টপিক হয়ে যাবে। তোমাদের যদি দরকার পড়ে তাহলে আমি ডেফিনেটলি পরে কোনো একটা টাইমে রিভিশন রিলেটেড একটা ভিডিও দিয়ে দেবো। 4 নাম্বার গোল্ডেন রুল, এটা হচ্ছে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট গোল্ডেন রুল, এটা হচ্ছে মক টেস্ট। দেখো তুমি প্ল্যানিং করে নাও, সিলেবাস করে নাও, রিভিশন করে নাও, বাট তুমি যদি মক টেস্ট না দাও, তুমি যতই চেষ্টা করে যাও, তোমার কিন্তু পুরো জিনিস কোনোদিনও একসাথে কখনোই মনে থাকবে না। সিলেকশনের জন্য তোমাকে মক টেস্ট দিতেই হবে, কারণ মক টেস্ট দেওয়ার জন্য তোমার অনেক বেশি অ্যাডভান্টেজ রয়েছে। দেখো যেই অঙ্কটা বা যেই রিজনিংটা বা যেই জিকে বা যেই ইংলিশটা তোমার করতে গিয়ে বারবার আটকে যাও, তোমার যেই জিনিসটা বারবার ভুল হয়, সেই জিনিসটাকে তুমি যতবারই রিভিশন করে নাও বারবার তুমি সেই জিনিসটা ভুলবেই। বাট যখন তুমি মক টেস্ট দেবে, মক টেস্টে সেই জিনিসটা তোমার যখন বারবার আসতে থাকবে, তখন কিন্তু তোমার সেই জিনিসটা কি বারবার ক্লিয়ার হবে, কারণ কি এর মধ্যে একটা সাইন্টিফিক রিজন লুকিয়ে রয়েছে। দেখো যখনই তুমি রিভিশন করো বা সিলেবাস শেষ করো, তোমার কিন্তু পুরোপুরি ফুল ফোকাসটা কিন্তু রিভিশন বা সিলেবাসের উপর থাকে না, তোমার কিছু না কিছু কনসেন্ট্রেশন কিন্তু অন্যদিকে থাকেই, মানে তুমি কিন্তু পুরোপুরি ফুল ফোকাস দিয়ে সেই জিনিসটা পড়তে পারো না। বাট যখন তুমি মক টেস্ট দাও, তখনই কিন্তু তুমি তোমার 100% ফোকাস দিয়ে তুমি তখন মক টেস্টটা দিতে থাকো। ওই টাইমে তোমার কিন্তু মাথাতে অন্যরকম কোনো জিনিস চলতে থাকে না, যে কারণে তোমার কি হয়, তুমি হয়তো কোনো একটা অঙ্ক, সাপোজ তুমি হয়তো ডিসঅনেস্ট শপকিপারের অঙ্ক, মানে অসৎ ব্যবসায়ীর অঙ্ক তুমি হয়তো আটকে গেলে, তো তুমি যখন মকে এই জিনিসটা আটকাচ্ছ, তুমি সেই জিনিসটা ভাবার জন্য একটু টাইম নিচ্ছ, তুমি সেই জিনিসটা ভাবছো, ভেবে করার চেষ্টা করছো, যার ফলে কি তোমার পুরোনো জিনিস কিছুটা হলেও কিন্তু মনে পড়ছে। আর যেটা তোমার ফুল হাইলি মানে 100% কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু সেই জিনিসটা মনে পড়ছে, বাট তুমি আলটিমেটলি তুমি হয়তো প্রথম দিন করতে পারলে না, তোমার অঙ্কটা আটকে গেল, বাট কিছুটা তো তোমার কোশ্চেন ওখানে মনে পড়লো। বাট তারপরে তুমি যখন মক টেস্ট দেওয়া শেষ করার পর তুমি যখন সেই জিনিসটাকে আরও একবার দেখে নেবে, এবং এই জিনিসটা সেম প্রসেসটা তোমার যখন 2 থেকে 3 বার রিপিট হবে, সেই জিনিসটা তুমি দেখে 4th মকে গিয়ে তোমার আর সেই অঙ্কটা আটকাচ্ছে না। বাট তুমি বারবার, তুমি হয়তো 3 বার 4 বার রিভিশন করে নেওয়ার পরে তুমি যখন ওই অঙ্কটা আবার 1 সপ্তাহ পরে করতে যাবে, তখন দেখবে তুমি হয়তো গিয়ে ভুলে গেছো, বা 1 মাস পর করতে যাবে তখন গিয়ে তুমি দেখবে হয়তো ভুলে গেছো। বাট মক টেস্টের সঙ্গে তুমি যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তুমি কোনোদিনও কিন্তু এই জিনিসটা ভুলবে না। এটা একবার মিলিয়ে দেখে নিও এই ঘটনাটা তোমাদের সাথে ঘটে কিনা, যে কারণে আমি তোমাদের প্রথম থেকে বারবার বলে আসি মক টেস্ট দেওয়ার কথা। বল এবার প্রশ্ন হচ্ছে তোমরা কোথা থেকে মক টেস্ট দেবে। সো মক টেস্টের জন্য তোমরা টেক্সট বুক ফলো করতে পারো। টেক্সট বুকের এই মুহূর্তে একটা ভালো সেল চলছে, সেটা আমি তোমাদের আগে বলে নিই, তারপর আমি তোমাদের 5 নম্বর গোল্ডেন রুলটা বলে দিচ্ছি। এই মুহূর্তে টেক্সট বুকের সব থেকে বড় সেল চলছে, সেটা হচ্ছে কি প্রিমিয়ার লিগ সেল। আর এই সেলে তোমরা এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে 12% ডিসকাউন্টের সঙ্গে পাস প্রো, ইয়ারলি পাস প্রো, এটা তোমরা মাত্র 263 টাকায় পেয়ে যাবে। এবং এটা হচ্ছে সব থেকে বড় প্রাইস ড্রপ। এত বড় প্রাইস ড্রপ জেনারেলি দেখা যায় না। আর যেহেতু এক্সামের প্রিপারেশনের জন্য তোমাদের মক টেস্ট দিতেই হবে, তাহলে শুধু শুধু বেশি দাম দিয়ে কিনে লাভ নেই। যখন তোমাদের এই এত কম দামে এই পাসটা পাওয়া যাচ্ছে, ইয়ারলি পাস প্রোটা, এটা তোমরা এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করার পরেই কিন্তু তোমরা এই 263 টাকা দামটা পাবে। তাহলে ডেফিনেটলি এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে 12% ডিসকাউন্টের সঙ্গে তোমরা এই পাস প্রোটা কিনে নিও। আর তোমাদের এখানে নর্মাল টেক্সট বুকের ইয়ারলি পাস রয়েছে, এটা 175 টাকায় পাওয়া যাচ্ছে। জেনারেলি আমি এটা রিকমেন্ড করছি না, আমি তোমাদের ইয়ারলি পাস প্রোটাই রিকমেন্ড করি, কারণ পাস প্রো এর মধ্যে তোমরা কি পাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে PYQ পেয়ে যাও, যেটা তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য 100% ইম্পর্টেন্ট। আর তোমাদের এই প্রিমিয়ার লিগ সেলটা, এই সেলটা চলছে 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মার্চ মাসের, মানে আজকে থেকে এই সেলটা শুরু হয়ে গেছে। এবং 31 তারিখের মধ্যে তোমরা এই দামটাই দেখতে পাবে, মাত্র 263 টাকা। আর অলরেডি আমি তোমাদের বলেছি, তোমরা যদি মক টেস্ট না দাও, তাহলে মক টেস্ট না দিলে কিন্তু তোমরা এক্সাম থেকে পিছিয়ে পড়বে। যে কারণে তোমাদের মক টেস্ট দেওয়াটা ভীষণই জরুরি, কারণ মক টেস্ট দিলে তোমাদের স্পিড ইনক্রিজ করবে, তোমাদের অ্যাকিউরেসি ইনক্রিজ করবে, এর সঙ্গে তোমাদের কোশ্চেন পড়ার যে ক্ষমতাটা, কোশ্চেন বোঝার যে ক্ষমতাটা, সেটাও কিন্তু বেড়ে যাবে, যার ফলে তুমি এক্সামে অনেক তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো করতে পারবে বা রিজনিং করতে পারবে। আর এই জিনিসগুলোর জন্য তোমার কনফিডেন্সটাও কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। আর তোমরা এই ইয়ারলি যে পাস প্রোটা রয়েছে, এই ইয়ারলি পাস প্রো এর মধ্যে তোমরা সমস্ত ধরনের এক্সাম পেয়ে যাবে। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশের যত ধরনের এক্সাম হয়ে থাকে, কনস্টেবল, SI, কলকাতা পুলিশ, WEP, প্রত্যেকটা এক্সামের পাস পেয়ে যাচ্ছ, মানে মক টেস্ট পেয়ে যাচ্ছ। এর সঙ্গে WBCS, মিসটিলিয়াস, ফুড SI, ক্লার্কশিপ, প্রত্যেকটা এক্সামের কিন্তু মক টেস্ট তুমি এই একটা পাসের মধ্যে কিন্তু সবকিছু পেয়ে যাবে। আর এছাড়া তোমাদের সেন্ট্রালের বিভিন্ন এক্সাম, CGL, CHSL, MTS, ব্যাংক, রেলওয়ে, NTPC, গ্রুপ ডি, প্রত্যেকটা এক্সামের কিন্তু মক টেস্ট তোমরা এই একটা পাস প্রো এর মধ্যে পেয়ে যাবে। তাহলে ডেফিনেটলি মাত্র 263 টাকাতে এই ইনভেস্টমেন্টটা খুব ভালো ইনভেস্টমেন্ট, যেটা তোমাদের আগামী দিনে ভীষণ হারে হেল্প করবে তোমাদের প্রিপারেশনের জন্য। আর তোমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই, কারণ তোমাদের এখানে 12টা প্লাস ল্যাঙ্গুয়েজে মক টেস্ট থাকছে, যেখানে তোমরা বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, এই 3টে ল্যাঙ্গুয়েজে কিন্তু মক টেস্ট দিতে পারবে। সো অবশ্যই এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করো, যার ফলে তোমার যেন 12% ডিসকাউন্ট হয়ে যায়, আর এই চ্যানেলটারও একটু যেন হেল্প হয়ে যায়। আর সিলেকশন পাওয়ার পরে, সিলেকশন পাও, ফুল রিফান্ড নিয়ে যাও, এই যে স্কিমটা চলছে, এই স্কিমটারও তোমরা কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারবে। সো যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, সিরিয়াসলি যারা এক্সাম ক্র্যাক করতে যাচ্ছো, টেক্সট বুকের এই অফারটা নিয়ে এই এত বড় প্রাইস ড্রপটার জন্য আর ওয়েট করে লাভ নাই, কারণ অলমোস্ট তোমরা হাফ দামে এই পাসটা পেয়ে যাচ্ছ। তো ডেফিনেটলি বিদ্যাকোষ কুপনটা অ্যাপ্লাই করে তোমরা এই টেস্টটা
কিনে নিতে পারো এবং তোমাদের প্রিপারেশনটাকে আরো বুস্ট করতে পারো এবং নিজের সিলেকশনটাকে পাকা করতে পারো। সো যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যারা সিরিয়াসলি এক্সাম ক্র্যাক করতে যাচ্ছে, এই যে তোমাদের কলকাতা পুলিশ বেরিয়েছে, ডব্লিউবিপি বেরিয়েছে, মানে এসআই কনস্টেবল বেরিয়েছে, এই এতগুলো যে এক্সাম রয়েছে, এই এতগুলো এক্সামের মধ্যে তোমরা একটা সিট কনফার্ম করতে চাইছো, তারা ডেফিনেটলি এই বিদ্যাকোষ কুপনটা অ্যাপ্লাই করে তোমরা টেক্সট বুকের পাস কিনে নাও এবং রেগুলার ওয়েতে মক টেস্ট দিতে থাকো। হ্যাঁ, প্রথম দিকে হয়তো তোমরা একটু মক টেস্টটা কম দেবে, হয়তো সপ্তাহে একটা দুটো করে দেবে, বাট দাও, প্রথম থেকে তোমরা মক টেস্ট দেওয়া শুরু করে দাও এবং একবার তোমাদের সিলেবাস যদি মোটামুটি 60 to 70% শেষ হয়ে যায়, তারপর থেকে তোমরা রেগুলার ওয়েতে প্রতিদিন একটা করে মক টেস্ট দাও। অনেকে নিজের মতো তো স্ট্র্যাটেজি লাগিয়ে যাচ্ছ, একবার এইভাবে মক টেস্ট দিয়ে দেখো তুমি কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে। আমাদের ফার্স্ট গোল্ডেন রুল ছিল স্মার্ট প্ল্যানিং, সেকেন্ড স্ট্র্যাটেজি, 3 নাম্বার রিভিশন, 4 নাম্বার মক টেস্ট এবং 5 নাম্বার গোল্ডেন রুল হচ্ছে প্র্যাকটিস। সো প্র্যাকটিসটা তোমরা কী করে করবে? দেখো, প্র্যাকটিসটা দুরকমভাবে হয়ে থাকে। একটা হচ্ছে তুমি যেই নোটটা বানিয়েছো সেখান থেকে প্র্যাকটিস, অথবা তুমি যেই বই থেকে পড়েছো সেই বই থেকে প্র্যাকটিস। আর 2 নাম্বার হচ্ছে কি আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে কি নোট থেকে প্র্যাকটিস। নোট থেকে প্র্যাকটিস তোমরা কী করে করবে? যেই নোটটা তুমি বানিয়েছো সেই নোটটাকে তুমি দেখো, তোমার সেখানে হয়তো ম্যাথ এবং রিজনিংয়ে তোমরা বিভিন্ন ধরনের হয়তো নোটস বানিয়ে রেখেছো এবং বিভিন্ন চ্যাপ্টার্সের নোটস বানিয়ে রেখেছো। সেইখানে তোমাদের যতগুলো কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলোকে তুমি, সেই নোটগুলোকে তোমরা মাল্টিপল টাইম প্র্যাকটিস করো। যদি তুমি কোনো ধরনের কোনো বই ফলো করে থাকো, সেই বইটাকে তোমরা মাল্টিপল টাইম প্র্যাকটিস করে থাকো, 3 থেকে 4 বার 5 বার, যে যেমন পাচ্ছ, যার যেরকম ক্যাপাসিটি, সে সেই রকমভাবে মাল্টিপল টাইম প্র্যাকটিস করে থাকো। কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার স্পিড বাড়বে, অ্যাকিউরেসি বাড়বে, কনফিডেন্স বাড়বে এবং একটা কোশ্চেন সলভ করার যে টেকনিকটা রয়েছে সেটা তোমার আরও বেশি পলিশ হবে। যে কারণে তোমাদের মক দেওয়া এবং প্র্যাকটিস করা দুটোই ভীষণ হারে জরুরি। এবং তোমাদের সেকেন্ড হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। দেখো, এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে আমি তোমাদের ম্যাক্সিমাম বলবো যে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর জোর দাও। দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের হাইলি ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতেই হবে। সেক্ষেত্রে তোমাদের ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে যে 4টে সাবজেক্ট রয়েছে সেই 4টে সাবজেক্টেরই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগবে। এবার তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা পাবে কোথা থেকে? দেখো, বিভিন্ন ধরনের বই রয়েছে মার্কেটে, সেই বই থেকে তোমরা পেয়ে যেতে পারো। আর সব থেকে ভালো কথা হচ্ছে, তোমরা যদি টেক্সট বুকের এই পাস প্রোটা নিয়ে নাও, তাহলে তুমি পাস প্রোতে দেখতে পাবে যে এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেখানে তোমাদের ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ এই দুটোর এসআই এবং কনস্টেবল, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে, মানে মকের ফর্মে দেওয়া রয়েছে। এই কোশ্চেনগুলোকে তোমরা নর্মাল প্র্যাকটিস করতে পারো, আবার তোমরা এটাকে অ্যাজ আ মক হিসাবে নিয়েও তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারো। আমি তোমাদের এখানে বলবো যে তোমরা এই জিনিসগুলোকে অ্যাজ আ মক হিসাবে নাও এবং মক টেস্ট হিসাবে দিয়ে এই জিনিসগুলোকে তোমরা টাইম ধরে প্র্যাকটিস করো। তাহলে তোমাদের এখানে কি হচ্ছে, ফুল হাইলি 100% কনসেন্ট্রেশন দিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু দেখতে পাচ্ছ এবং প্র্যাকটিস করতে পারছো। এটা একটা তোমাদের হিউজ একটা অ্যাডভান্টেজ হয়ে যায়। এর জন্য তোমাদের কিন্তু আলাদা করে বই কেনার দরকার পড়ছে না, তুমি কিন্তু পুরো এই পাস প্রোয়ের মধ্যেই এই এমসিকিউগুলো পেয়ে যাচ্ছ। আর অনেক ক্ষেত্রে কী হয়, অনেক স্টুডেন্টের কী হয়, জিকের কোশ্চেনের জন্য, বিশেষ করে জিকের এমসিকিউ এর জন্য তাদের যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে যে বই প্রেফার করে, সেদিক থেকে আমিও তোমাদের বলবো জিকের এমসিকিউ এর জন্য তোমরা মক টেস্ট তো যেমন দিচ্ছ তার জন্য বাট তোমাদের একটা এমসিকিউ এর বই ফলো করতে হবে। বাট একটা সমস্যা হয়ে যায় যে সমস্ত এক্সামের এমসিকিউ তোমরা এক জায়গাতে পাও না, এটা একটা সমস্যা হয়ে যায়। বিভিন্ন এক্সামের জন্য তোমাকে আলাদা আলাদা হয়তো বই কিনতে হতে পারে। তো সেটা যদি তোমাদের দরকার পড়ে, তোমাদের এক্সামে সিলেকশন পেতে হলে তোমাদের এই জিনিসগুলো কিনতে হবে। দরকার পড়লে ডব্লিউবিপির জন্য যে জিকের এমসিকিউ রয়েছে সেটার বই কিনে নাও, ডব্লিউবিসিএস এর জিকের এমসিকিউ এর বই কিনে নাও, এইগুলো কেনো এবং এইগুলো কিনে তোমরা রেগুলার ওয়েতে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের এক্সামের সিলেকশনের জন্য বইটা যেমন জরুরি, সেরকমভাবে তোমাদের মক টেস্টটা জরুরি, দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো দেখো, আমি যেই জিনিসগুলো বলি সেই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলো করতে পারে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দেওয়া হয় এবং সেখানে তোমাদের বলা হয় তোমাদের গোপন কৌশল। গোপন কৌশল বলে কোনো কিছু হয় না, স্ট্র্যাটেজি সেমই থাকে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কী হয়, এই কাজগুলোকে ফলো করতে পারে না, দিয়ে তারা একটা ইজি ওয়ে খুঁজতে যায় এবং ইজি ওয়ে খুঁজতে গিয়ে তারা আলটিমেটলি তাদের 5টা বছর 4টে বছর এই এক্সামের পিছনে লাগিয়ে দেয়, আলটিমেটলি তাদের সিলেকশনটা হয় না। কারণ ইজি ওয়েতে সিলেকশন পাওয়া যায় না, লিখে নাও। আর এই 5টা গোল্ডেন রুল যেভাবে আমি আলোচনা করে দিলাম, এইভাবে তোমরা যদি ফলো করতে পারো, তাহলে তোমাদের সিলেকশন থেকে কেউ আটকাতে পারবে না। বাট সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই এই জিনিসটা ফলো করতে পারবে না। যারা ফলো করতে পারবে সিলেকশন তাদেরই হবে। অ্যাটলিস্ট আমি যে জিনিসগুলো বললাম সেটার অ্যাটলিস্ট 80%ও যদি ফলো করতে পারে, তাতেও তাদের সিলেকশন হয়ে যাবে। সো এবার আছে এক্সাম ডেট নিয়ে। তোমাদের এক্সাম কবে হতে পারে না হতে পারে। দেখো, এই মুহূর্তে তোমাদের সামনে আছে ভোট, আর যেহেতু তোমাদের ভোট আছে আর তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় কি নর্মালি যে তোমাদের নোটিফিকেশন বেরোনো থেকে এক্সাম শুরু হতে, মানে প্রিলিমিনারি এক্সাম শুরু হতে মোটামুটি 5 থেকে 6 মাস টাইম লেগে যায়। আর যেহেতু তোমাদের সামনে ভোট রয়েছে, তাহলে ভোট শেষ হবে, তারপরে তোমাদের কী হবে, এক্সামের প্রিপারেশন শুরু হবে। যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ এখন শেষের দিকে, অনেকে হয়তো ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর এই ভিডিওটা দেখবে, তারপর থেকে আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের হাতে এখনও হয়তো মোটামুটি মিনিমাম হয়তো তোমরা 5 মাস হাতে পাবে, 4 থেকে 5 মাস তো তোমরা অ্যাটলিস্ট হাতে পাবে এই মুহূর্তে। মানে কম করে যদি আমি ধরে নিয়ে চলি তাহলে তোমাদের 4 মাস, বা 4 মাস পরে এক্সাম করাতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো মোটামুটি তোমরা এখানে 5 থেকে 6 মাস একটা হাতে ধরে নিয়ে চলো যে তোমাদের হাতে এতটা সময় রয়েছে পুরোপুরি তোমাদেরকে নিজেকে প্রিপেয়ার করার মতো। তোমরা যদি এই 5টা গোল্ডেন রুল ফলো করতে পারো, তাহলে তোমাদের এই 4 থেকে 5 মাস যথেষ্ট হবে সিলেবাস শেষ করে এক্সামটাকে ক্র্যাক করার মতো। অনেক স্টুডেন্টের দেখছি ইংলিশ নিয়ে যথেষ্ট সমস্যা হচ্ছে যে ইংলিশে তারা কী করে ম্যাক্সিমাম স্কোর করবে। সো আমি নেক্সট ভিডিও আনছি ইংলিশের উপরে, কীভাবে তোমাদের ইংলিশ পড়তে হবে, কীভাবে তোমরা ইংলিশ পড়লে অ্যাটলিস্ট 6 থেকে 7 নাম্বার স্কোর করতে পারবে 10-এর মধ্যে। কারণ বর্তমান কম্পিটিশনের কথা মাথায় রেখে কোনো সাবজেক্টকে নেগলেক্ট করলে চলবে না। যদি তোমাদের আদার্স কোনো সাবজেক্ট উইক থাকে, তাহলে ডেফিনেটলি তোমাদের ইংলিশে অ্যাটলিস্ট মিনিমাম 5 থেকে 6 নাম্বার অ্যাটলিস্ট নিয়ে আসতে হবে। সো নেক্সট ভিডিও আমি দিচ্ছি ইংলিশের স্ট্র্যাটেজি নিয়ে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।